বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন। তো স্বাভাবিকভাবে আমাদের জিওগ্রাফিতে কিন্তু সাজেশন বলতে গেলে যেটা মূলত আমরা বলে থাকি সেটা কিন্তু হয় না। কারণ কি, জিওগ্রাফিতে আমাদের যেমন প্রশ্ন আসে, আমরা সবাই জানি যে আমাদের 7 মার্কের প্রশ্ন 5টা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন, আর শর্ট কোশ্চেনের জন্য তো সারা বই আমাকে খুঁটিয়ে পড়তে হয়। এটা যেমন একদিকে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে 7 মার্কের প্রশ্ন আমাদের, সেই 7 মার্কের প্রশ্ন থাকলেও আসলে 7 মার্কের প্রশ্নটা কোথায়? 7 মার্কের প্রশ্ন তো নেই। কারণ কি, আমাদের যে 7 মার্কের প্রশ্ন রয়েছে প্রত্যেকটা কোশ্চেন আমাদের 2, 3, 4, 5 এরকমভাবে ব্রেকিং হয়। ডাইরেক্ট 7 মার্কের প্রশ্ন যে কত বছর আসে না তা খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমাদের জিওগ্রাফিতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু 2, 3, 4, 5 হাইয়েস্ট হলে এই ধরনের মার্কসের সমন্বয়ে তৈরি হয়েছে। যে কারণে কিন্তু আমাদের 7 মার্কের প্রশ্ন বলে যে আমরা সাজেশনে মূলত মনে করি, সেটা কিন্তু প্রকৃতপক্ষে 7 মার্কের প্রশ্ন নয়, এটুকু মনে রাখো। কারণ সমস্ত প্রশ্নই পার্ট মার্কিং হবে। আর হবে না বা কেন? আমাদের তো একটা চ্যাপ্টারের থেকে একটা প্রশ্ন তো আসে না। কেমন প্রশ্ন আসে আমাদের? দেখো, আমি একবার একটু স্মরণ করিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। আমাদের টোটাল যতগুলো চ্যাপ্টার হচ্ছে তার মধ্যে দেখো, ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, ভৌমজলের কাজ, অন্যদিকে সামুদ্রিক প্রক্রিয়া, ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী, মৃত্তিকা, এই টোটাল পার্ট থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। এবার সেই দুটো প্রশ্ন আবার কার সঙ্গে কে জয়েন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কোথায় মৃত্তিকার সঙ্গে জয়েন করে দিল ভৌমজলের প্রক্রিয়া, আবার কোথায় সামুদ্রিক প্রক্রিয়ার সঙ্গে কখনো বা ক্ষয়চক্রের প্রক্রিয়া। তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের এবছর এখান থেকে একটা প্রশ্ন আসবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা সেটাও তোমাদের বলি। এবার কিন্তু কাস্ট অঞ্চলের ক্ষয়চক্রটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। অন্যদিকে তোমাদের ডেভিসের যে ক্ষয়চক্র রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি মূল সাজেশনে অবশ্যই প্রবেশ করব, তার মধ্যে ছোট ছোট করে মানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট পার্ট আছে সেই পার্টটা নিয়েও কিন্তু তোমাদের একটু বলছি। নেক্সট সেকেন্ড কোশ্চেন আমাদের কোথা থেকে আসবে? বায়ুমণ্ডল, তারপরে হচ্ছে আমাদের জীববৈচিত্র্য এবং মানুষ পরিবেশের যে সম্পর্ক রয়েছে সেই পার্ট। অর্থাৎ এই তিনটে পার্টের মধ্যে থেকে আমাদের সেকেন্ড নম্বর কোশ্চেনটা আসবে। তো সেখানেও আমাদের জয়েন্ট কোশ্চেন। থার্ড নম্বর কোশ্চেন আমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং কৃষি, এই সেক্টর থেকে আসবে। ফোর্থ নম্বর কোশ্চেন আমাদের শিল্প থেকে আসবে, মানে শুধুমাত্র শিল্প নয়, ওখানে অ্যাকচুয়ালি সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ সেক্টর রয়েছে অর্থনৈতিক কার্যকলাপের, কিন্তু মূলত ব্রড টাইপের কোশ্চেন আমরা দেখেছি যে সেটা আমাদের কৃষি থেকেই আসে, এবং অন্যান্য ক্ষেত্রে ছোট ছোট 2-1 মার্কের প্রশ্ন কিন্তু তার সঙ্গে জয়েন করে দেয়। এবং লাস্ট অর্থাৎ 5 মার্কের যে কোশ্চেন সেটা কোথা থেকে আসবে? আমাদের জনসংখ্যা, জনবসতি, ওদিকে অর্থনৈতিক উন্নয়ন। এইগুলো আমাদের 5টা কোশ্চেন, যে 5টা কোশ্চেনে আমাদের হচ্ছে মোট 35টা মার্ক। কিন্তু একটা কথা বলে রাখি, আজ যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি খুবই অল্প পরিমাণ প্রশ্ন, একদম দাগ নম্বর বলে বলে। দাগ নম্বর বলে বলে মানে আমাদের এ দাগে কি প্রশ্ন, বি দাগে কি প্রশ্ন, সি দাগে কি প্রশ্ন, ডি দাগে কি প্রশ্ন এবং ই দাগে কি প্রশ্ন আসবে, সম্পূর্ণ প্রশ্নটা বলবো। অর্থাৎ এ দাগে আমি সব মিলে 4-5টা প্রশ্ন দিয়ে দিয়েছি, সেই 4-5টার মধ্য থেকেই তুমি এ দাগের প্রশ্ন পাবে। বি দাগেও ঠিক তাই, 4-5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে প্রশ্নগুলো পাবে। সি দাগেও তাই, ডি দাগেও তাই, ই দাগেও তাই। বোঝা গেল কি বললাম? অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক সাজেশন আজকে কিন্তু নয়, আজকে একদম প্রশ্নের দাগ নম্বর ভিত্তিক সাজেশন। অর্থাৎ কোন দাগে কি প্রশ্ন আসবে সেটাই কিন্তু আজকের সাজেশনের মূল আলোচ্য বিষয়। তো আমাদের হাতে রয়েছে সেই সাজেশন। এই সাজেশনের মধ্যে আমি একদম পুরো 5টা প্রশ্ন সেট করেছি, এবং আমি মনে করি এই 5টা প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে হুবহু এই 5টা প্রশ্নের মধ্য থেকেই তুমি পরীক্ষাতে ব্রড টাইপের কোশ্চেন কমন পাবে। তবে অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য টোটাল বইকে খুঁটিয়ে পড়া ছাড়া কিন্তু ভূগোলের আর কোনো অপশান নেই। আর প্রিভিয়াস ইয়ার অবশ্যই সলভ করো ভালো করে শর্ট। আমরা যে টেস্ট পেপার সলভ করেছি সেগুলো দেখো, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তাছাড়াও বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, বিভিন্ন শর্টগুলো মুখস্থ করো, উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করো, আর প্রাকৃতিক ভূগোলের পার্টগুলোকে বুঝে পড়ার চেষ্টা করো, কারণ বুঝে পড়া থেকে অনেক প্রশ্নই কিন্তু আমাদের জিওগ্রাফিতে আসে। এবার আমি জাস্ট তোমাদের সামনে এই বিষয়টা শেয়ার করি যে আমাদের কি কি প্রশ্ন রয়েছে। তোমরাও স্ক্রিনে প্রশ্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন আমরা যেটা দিয়েছি, কাস্ট অঞ্চলের ক্ষয়চক্রের ফলে গঠিত 4টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য কি? আর্টিজিও কূপ কিভাবে গড়ে ওঠে? সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। তার সঙ্গে প্রবাল প্রাচীরের উৎপত্তি কিভাবে ঘটে? মৃত্তিকার পরিলেখ কিসের ওপর নির্ভরশীল? মৃত্তিকার দুটো গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। দুটো গোষ্ঠী মানে কি? পেডোকাল আর পেডালফার। গ্রথন কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য লেখো। ডেভিস প্রণীত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো এবং কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী আর জাফরিরূপী জলনির্গম প্রণালীর সংজ্ঞা লেখো।
এই যে প্রশ্ন কটা বলেছি এ দাগের জন্য, অর্থাৎ এ দাগে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, এই কটা প্রশ্নের মধ্যে দিয়ে কোনো কোনো অংশ জয়েন করেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা আসবে, এটা তোমরা নিশ্চিত জেনে রাখতে পারো। এবার আসবো বি দাগে, অর্থাৎ বি দাগে স্যার আমাদের কি কোশ্চেন আসবে। দেখো বি দাগের জন্য আমি একদম খুবই অল্প পরিমাণ প্রশ্ন। কি প্রশ্ন? উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। দক্ষিণী দোলন কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য কি? জাঙ্গল উদ্ভিদের পরিবেশগত অভিযোজন সম্পর্কে আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কি? তার সঙ্গে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলো কি কি? জঙ্গল উদ্ভিদ ও নবনাম্বু উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো, অর্থাৎ জঙ্গল উদ্ভিদ আর নবনাম্বু উদ্ভিদ সম্পর্কে টিকা। নেক্সট সি দাগের প্রশ্ন কি আসবে? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি? শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ কি? শস্যাবর্তন কাকে বলে? সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলো কি কি? ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য লেখো। বোঝা গেল? এই যে কটা প্রশ্ন বললাম এর মধ্যে থেকেই কোনো না কোনো অংশ জয়েন্ট আকারে কিন্তু তোমাদের এই সি দাগের প্রশ্ন তৈরি হবে। এবার আসি ডি দাগের প্রশ্ন। ভারতের শিল্প থেকে, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব কি? পর্যটন শিল্পের প্রভাব অর্থনীতির ওপর কীভাবে পড়ে? ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে লেখো। ভারতের পূর্ব মধ্যাঞ্চলে ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো কি কি? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? কাঁচামালের ভিত্তিতে উদাহরণসহ শিল্পের শ্রেণীবিভাগ করো। ভারতের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? এবার আসবো আমি ই দাগের প্রশ্ন। ই দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নটা, অর্থাৎ লাস্ট কোশ্চেন, জনসংখ্যা থেকে একটা অংশ। তো সংক্ষেপে জনবিবর্তন মডেলটি আলোচনা করো। কার্যবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীভাগ করো। পৃথিবীর জনসংখ্যা বন্টনের তারতম্যর কারণগুলো কি কি? হলদিয়া শিল্প অঞ্চল গড়ে ওঠার কারণ কি? অথবা ক্ষুদ্রায়তন পরিকল্পনা অঞ্চল কাকে বলে? ভারতের আদমশুমারি সম্পর্কে টিকা লেখো। কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলে কেন? পরিকল্পনা অঞ্চল কি? সিবিডি কাকে বলা হয়? জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য কি? এই হলো আমাদের মোট 5টা প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করলাম। এই 5টা প্রশ্ন খুব ভালো করে রেডি করো। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো রেডি করো। 2 মার্কেও আসতে পারে, 3 মার্কেও আসতে পারে, প্রায় সেম টাইপের লেখা হয় 2-3 মার্কের প্রশ্ন। তবে একটা ক্লু তোমাদের আজকে বলে রাখি যেটা তোমাদের খুব সাহায্য করবে। যেখানে চিত্র দেওয়ার দরকার সেখানে অবশ্যই চিত্র দেবে, যেখানে গ্রাফ দেওয়ার দরকার সেখানে অবশ্যই গ্রাফ দেবে, পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, আর নর্মালি পয়েন্ট আকারে লিখবে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এই প্যাটার্নে লেখার চেষ্টা করবে। উদাহরণ যেখানে দেওয়া যায় অবশ্যই দেবে। ভাট একদম বকবে না, নিজের মতো করে ভূগোল রচনা করবে না। সাধারণভাবে সুন্দরভাবে বইয়ে যেভাবে লেখা আছে সেরকমভাবে স্পষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। অযথা সময় নষ্ট করবে না। অনেক হাতে সময় পাওয়া যায় ভূগোলের প্রশ্ন উত্তর লেখার জন্য, এবং ফুল মার্কস কিন্তু ভূগোল থেকে পাওয়া যায়, কারণ আমার অজস্র ছাত্রছাত্রী 100-তে 100 এর আগে পরে পেয়েছে এবং এবছরও তো পাবেই। এটুকু তোমাদের বলে রাখি, মাথা ঠান্ডা করে শুধু পরীক্ষার হলে পরীক্ষাটা দাও, তাহলেই দেখবে ভালো রেজাল্ট করবে। আর যে ক্লুটা বলে রাখবো, দেখো আমাদের বিভিন্ন মার্কেট প্রশ্ন হয়, চেষ্টা করবে সবসময় 2 মার্কের প্রশ্ন আসলে 3টে পয়েন্ট উত্তর করার, 3 মার্কের প্রশ্ন আসলে 5টা, 4 মার্কের প্রশ্ন আসলে 6টা, 5 মার্কের প্রশ্ন আসলে 8টা পয়েন্টে উত্তর করার চেষ্টা করবে। প্রয়োজনে এটা একটু লিখে রাখো, 2 মার্কের প্রশ্নে 3টে পয়েন্ট, 3 মার্কের প্রশ্নে 5টা পয়েন্ট, 4 মার্কের প্রশ্নে 6টা পয়েন্ট, 5 মার্কের প্রশ্নে 8টা পয়েন্ট। এভাবে লেখার চেষ্টা করবে এবং খুব ভালোভাবে লেখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, এটাই কিন্তু মূল বিষয়। এবং এইভাবে চেষ্টা করবে, ভাট বকবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই তোমাদের জন্য তৈরি হবে। তবে হ্যাঁ, যে কটা প্রশ্ন বলেছি এর মধ্যে আর ওস্তাদি করে সাজেশন করতে যেও না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো। আর কারো যদি মনে হয় এই কটা প্রশ্ন পড়তে পারবে না, তারা কষ্ট করে 5টা করে জিওগ্রাফিটা ছেড়ে দাও, কারণ তাদের দ্বারা জিওগ্রাফি হবে না ভবিষ্যতে, এটুকু বলে রাখলাম। তো তোমাদের বলে রাখি যে বেস্ট অফ লাক। যে প্রশ্নগুলো দিয়েছি খুব খুব ভালো করে রেডি করো, কারণ জিওগ্রাফি তোমাদের পার্ট মার্কিং প্রশ্ন আসে, সেই পার্ট মার্কিং প্রশ্নগুলোকে এক জায়গা করে কিন্তু তোমাদের জন্য এই সাজেশন। আর যে টিপস তোমাদের সামনে শেয়ার করলাম, চিত্র আঁকার জায়গা থাকলে চিত্র আঁকবে, আর এই যে মার্কসে কটা করে পয়েন্ট হবে সেই বিষয়টা খাতায় মার্জিন টানবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে। উত্তর একটা লেখা শেষ হলে বড় প্রশ্ন, তারপরে ফাঁকা রাখবে কিছুটা, তারপরে আরেকটা প্রশ্ন শুরু করবে। আর প্রয়োজনে যে পৃষ্ঠায় বড় কোশ্চেনের উত্তর শেষ হচ্ছে সে পৃষ্ঠায় আর লেখার দরকার নেই, পরবর্তী পৃষ্ঠায় গিয়ে লিখবে। বোঝা গেল? এই হলো মূল বিষয়, এই হলো আমাদের মূল সাজেশন। আর যে প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করলাম সেই প্রশ্নগুলো হলো তোমাদের মূল ব্রহ্মাস্ত্র। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক, ধন্যবাদ।